বাংলাদেশের অবস্থা। সচিবালয়ে 50 বছরে কোনো আগুন দেওয়া হয় নাই, দেখেন ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন দিয়ে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হলো যেন আওয়ামী লীগকে আরো বেশি নির্যাতন করা যেতে পারে। আপনার বড় বড় আইনজীবীরা কি বলছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 272টি মামলা দিয়েছে, হত্যা মামলা। আপনি বলেন, সে আগে বলেন শেখ হাসিনা কোথায়, কাকে, কোন জায়গায় নির্দেশ দিয়েছে যে ওখানে গুলি চালাও? প্রমাণ করতে হবে। শুধু আইসিডি দিয়ে ওই মামলা দিয়ে আপনি ফাঁসি দিয়ে দিবেন তা হয় না। আপনার সারা হোসেন কি বলেছে, যেই মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে এই মামলাগুলো প্রাইমারি স্টেজে টিকবে না, অথচ সেই মামলা দিয়ে তারা ফাঁসি দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই তো বাংলাদেশ আইনের শাসন, এই তো বাংলাদেশ। ফাঁসি যদি দেয় আপনারা কি কোনো আইনি লড়াই লড়ছেন? ফাঁসি যদি দেয় কি বাংলাদেশের কোন যেই দেশে জঙ্গলি আইন চলতেছে, যেই দেশে কোন আইনের শাসন নাই, সেখানে আপনি আইনি লড়াই কথা বলছেন কিভাবে? আমি তো লড়াই করতেছি বেঁচে থাকার। মানুষ তো যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, আবার ওই জায়গায় ফেরত যেতে হয়েছে আমাকে, আবার ওই মৌলিক অধিকারের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে। এরপরে তো আমার আইনের শাসন, এরপরে তো গণতন্ত্র। আমার যদি পেটে যদি খাওয়া না থাকে আমার শিক্ষা কিভাবে আসবে? আমার চিকিৎসা না হলে আমি বাঁচবো কিভাবে? আমার ঘর নাই। তো সেই অবস্থায় বাংলাদেশ আবার চলে গেছে। এখন বলা হচ্ছে যে অবস্থা, আওয়ামী লীগ 5ই আগস্টে আপনি দেখেন আমাদের প্রবৃদ্ধি ছিল 6 ভাগ, এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে আজকে 3-এ নেমে গেছে। আমাদের অতি দরিদ্রতা ছিল মাত্র 5 ভাগ, সেটা 10 ছাড়িয়ে গেছে। দারিদ্রতা ছিল 18 ভাগ, সেখানে এখন 30 ছাড়িয়ে গেছে। আজকে রাজস্ব ঘাটতি প্রায় 35,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। রাজস্ব আর্ন করতে পারছে না বর্তমান সরকার, কারণ কাঠামো ভেঙে ফেলেছে। রাস্তাঘাট যত এই ঘাট আছে, বাজার আছে, যত কিছু আছে সবকিছু আছে দখলদারদের হাতে চলে গেছে। এই দখলদার সরকার আজকে দেশ থেকে। তাহলে আপনারা করবেন কি? আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এইভাবে আপনার তো লক্ষ লক্ষ কর্মীরা বাংলাদেশে আছে, তারা আওয়ামী লীগ কি করে? আমরা কাজ করছি, আমরা জিনিসগুলো বিশ্ব গণতান্ত্রিক সমাজ, মানবিক সমাজের কাছে তুলে ধরতেছি, বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতেছি। বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে। আওয়ামী লীগ তাদের সঙ্গে যুক্ত আছে, আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ তার দলের নেতা কর্মীদেরকে সেভাবে সংগঠিত করছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি ভরসা আছে বলেই এইরকম পরিস্থিতির মধ্যে 53% মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দিব। এটা আমার কথা না, এটা আপনাদের মতো যারা সাংবাদিক আছেন তারা জরিপ করছে যে 53% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কেন দিতে চায়? কারণ আওয়ামী লীগই তাদের আস্থা, শেখ হাসিনাই আস্থা। আজকে কি বলছেন? আজকে ডক্টর ইউনূস কি বলছেন? যে আমি ব্যর্থ, আমি পারতেছি না। কেন? আপনি নোবেল পুরস্কার আনতে পারেন, আপনি বলতে পারেন পৃথিবীতে আমি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছি। কোথায় আপনি দারিদ্রতা জয় করেছেন? আপনি দেখেন যে বাংলাদেশের এই জায়গায়, এই গ্রামে, এই জায়গায় আমি দারিদ্রতাকে আমি দূর করেছি, কোথাও না। দারিদ্রতাকে জয় করেছে আওয়ামী লীগ, দারিদ্রতাকে জয় করেছে নৌকা মার্কা, দারিদ্রতা জয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আপনি দেখুন উন্নয়নের কথা বলছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ লুটপাটের অভিযোগ, একটু মানে কল্পনাকেও হার মানাচ্ছে। আপনার এই কথাটা হাস্যকর। আপনার ওই যে অর্থনীতিবিদ দেবপ্রিয়, অনেক জ্ঞানী মানুষ, আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তার সমালোচনা করা ঠিক হবে কিনা জানি না, তারপরও মোটা দাগে বলি কথাটা, যে বাংলাদেশের উনি বলেছেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি কি বলেন? 28 লক্ষ কোটি টাকা পাচার যদি হয়ে থাকে, এই ডেভেলপমেন্ট বাজেটই তো 28 লক্ষ কোটি টাকা ছিল না গত 15 বছরে। 28 লক্ষ টাকা পাচার হলে আপনার পদ্মা সেতু কিভাবে হলো নিজস্ব অর্থায়নে? 28 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যায় তাহলে কিভাবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা হয়? 28 লক্ষ টাকা পাচার হলে কিভাবে ঢাকায় ময়মনসিংহ রাস্তা হয়? 28 লক্ষ টাকা পার হলে কিভাবে ঢাকা বরিশাল রাস্তা হয়? 28 লক্ষ কোটি টাকা পার হলে কিভাবে ঢাকা চিটাগং রাস্তা হয়, ঢাকা সিলেট রাস্তা হয়, এলিভেটেড এক্সপ্রেস হয়, মেট্রো রেল হয়? কোনো অর্থ পাচার হয়নি, এসআলএম গ্রুপের অর্থ তো আপনাদের আমলেই বের হয়েছে। না, আমার কথা হচ্ছে এগুলো প্রুফ করতে হবে। আপনি শ্বেতপত্র দিয়েছেন এই বর্তমান সরকারের একজন সরকারের থেকে গঠিত একটা কমিশন, কথাটা শেষ করতে দেন। তার পিয়ন 400 কোটি টাকার মালিক, কথাটা শেষ করতে দেন। গ্রুপের তদন্ত আপনারা নিজেরা করেছেন, এরকম লুটপাটের খবর আপনাদের আমলেই শুরু হয়েছিল। আমি আসতেছি, আপনার 400 কোটি টাকাও আসতেছি, এসআলএমও আসতেছি। আপনার হচ্ছে এই যে আপনি বলছেন এই যে দেবপ্রিয়কে দিয়ে করলো, এই দেবপ্রিয় শ্বেতপত্র তো বর্তমান এই দখলদার বাহিনীর যে অর্থ উপদেষ্টা আছেন তিনিই তো এটা গ্রহণ করেন নাই। আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন কোথায়? তিনিই তো গ্রহণ করেন নাই, বলছে এটা কি দিয়েছে, এগুলো তো আমরা জানি। আর শুনেন,
আমাদের মধ্যে সেই সততা আছে, সেই সততা আছে, ন্যায় আছে, ইমান আছে বলে আমরা এই কথাগুলো বলতে পারি। আমরা সালামটা ধরতে পারি, আমরা হচ্ছে এই কি বলে হলমার্ককে ধরতে পারি, আমরাই ধরতে পারি, আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। আওয়ামী লীগ তার শাসন সরকার পরিচালনাতে ব্যাপক যারা যারা দুর্নীতি করে তাদেরকে আইনের আওতায় এনেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেয় নাই। এবং এই যে আপনি বললেন 400 কোটি টাকা, তাকেও আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কাজেই আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু গোপন রাখে নাই, আওয়ামী লীগ গোপন রাখেনি। আমাদের সেই সততা আছে। খালেদ ভাই ধরেন এই পরিস্থিতিতে যে আওয়ামী লীগ গেল, আপনারা কি আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন? আমাদের শুনেন, একটা দেশের যখন উন্নয়ন হয়, উন্নয়নশীল দেশের মধ্যে, যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে এই ধরনের করাপশন হতে পারে। যখন একটা দেশ ডেভেলপ হয়ে যাবে তখন আপনার এগুলো আস্তে আস্তে আপনার কমে আসে। আমরা দেখেন, আমরা যে আইনগুলো করেছি, এতগুলো আইন করেছি, এই আইনগুলো করেছি কেন? দেশ ডেভেলপ হয়ে গেলে আমরা এই আইনগুলো দ্বারা এই ধরনের দুর্নীতি বলেন বা অরাজকতা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। আমরা তো এনিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট আমরা করেছি, আইন করেছি। তো তাদের নিরাপত্তা, যে একটা প্রাণীদের নিরাপত্তার জন্য আমাদের সরকার, শেখ হাসিনার সরকার আইন করেছে। কেউ করেছে? আপনি দেখেন ঢাকা শহরের কুকুর, বিড়াল, এই বন্যপ্রাণী আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের প্রতি কোনো ধরনের মানে মানবিক আচরণ করা হচ্ছে না। 57 ধারা দিয়ে বাংলাদেশের এমন কোন সভ্য মানুষ নেই প্রতিবাদ জানায়নি, রাইট? এই 57 ধারায় কত মানুষকে হয়রানি করা হয়েছে? 54 ধারা না, 57 ধারায় বিশেষ ক্ষমতা, আইসিটি অ্যাক্ট 57 আইসিটি অ্যাক্ট, সেটা বলে। আর আইসিটি অ্যাক্ট কোথায় করা হয়েছে বলেন? আপনি মিথ্যাচার করছেন। আপনি মনে করেন মাহমুদুর রহমান তিনি বললেন যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেটা নিয়ে কি রিপোর্ট করলেন? এত 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 কাল্পনিক মিথ্যাচার যদি হয় তাহলে কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি অন্যায়? তিনি যখন বললেন যে কি কাবা শরীফের গিলাফ দিয়ে ওইখানকার মুসল্লিরা এখানে প্রতিবাদ করছে, তো এটা এত বড় ব্যভিচার, মিথ্যাচার, এটার কি কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিবে না? আপনি একটা মিডিয়া হাউস খুলে আপনি লাগামহীন ভাবে, আর আপনি বলবেন যে আপনি সৎ সাংবাদিক? বলেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি অশালীন ভাষায় কথা বলবেন? আপনি এই যে বলেন স্বাধীনতার সেই আমার দেশ এখন আবার বাংলাদেশে, রাইট? সে কোনো কিছুকে আপনারা ঠেকাতে পেরেছেন? পারেননি তো। না, আমার দেশ তাদের হাত দিয়ে এসেছে। যারা স্বাধীনতা বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী, যারা দখলদারদের হাত দিয়ে এসেছে আমার দেশ। কোন গণতান্ত্রিক সরকারের হাত দিয়ে আমার দেশ আসে নাই। তা আসে নাই। যিনি এসেই বলতেছেন পাকিস্তান মেরা পেয়ারা বন্ধু হ্যায়, পাকিস্তান বন্ধু, তারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই জামাত ইসলাম, যেই জামাত ইসলাম হচ্ছে রেজুলেশন করে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল, যেই জামাত ইসলাম বলেছিল যে পাকিস্তান হানাদার বাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে দেশপ্রেমিক, সেই জামাত ইসলামের আমির এখন বলতেছে আমরাই হচ্ছে দেশপ্রেমিক। তারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে। তারা আজ পর্যন্ত এটার জন্য অনুতপ্ত হয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে? আপনারা কি এখন দেখুন, মানে ধরেন মানে এই যে মানে পরিস্থিতি হলো, এক দশকে আওয়ামী লীগের কোন রাজনৈতিক ভুল ছিল কিনা আপনারা কিছু খুঁজে পেয়েছেন কিনা, নাকি আপনারা একদমই সহি ফেরেশতা? আপনি দেখেন, চলার পথে পথ চলতে গেলে অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। আমরা দেশ পরিচালনা করেছি, আমরা দেশের উন্নয়নের নেতৃত্ব দিয়েছি, অবশ্যই আমাদের তো, আমরা বলি না আমরা তো ফেরেশতা না, মানুষ। এই মানুষগুলোই তো আওয়ামী লীগ করেছে। এবং মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে, হ্যাঁ, বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে। আচ্ছা, এখানে চলার পথে ভুল হতে পারে, সেটার জন্য আইন আছে। সেটা তার মানে এইসব কর্মকাণ্ড মানে তো আপনি সন্ত্রাস দিয়ে করতে পারেন না। আপনি সন্ত্রাস দিয়ে কোটায় এই কর্মকাণ্ড, দেশের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তো আপনি পৃথিবী যে যারা আমাদের কাছে পরাজিত হয়েছে 71-এর মুক্তিযুদ্ধে, যারা পরাজিত শক্তিকে আপনি এনে বসাতে পারেন না যে এই দেশ তোমাদের। বাংলাদেশের সংস্কৃতি, এত বড় বড় শিল্পী, রুনা লালা, সাবিনা ইয়াসমিন, ব্যান্ড সঙ্গীতের জেমস, এত বড় বড় শিল্পীরা আছে, ফাতেমাতুজ জোহর থেকে আরম্ভ করে কত বড় বড় শিল্পীরা আছে, তাদেরকে বাদ দিয়ে আপনি পাকিস্তান থেকে এনে বলতেছেন তারা এখন আমাদেরকে সংস্কৃতি শেখাবে। আমাদের সংস্কৃতি আপনি পাকিস্তানি সেই পরাজিত শক্তির কাছে তুলে দিচ্ছেন, আমাদের শিক্ষা তুলে দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা
গবেষণার ক্ষেত্রে পাকিস্তানি শিক্ষা আমাদেরকে যৌথভাবে কাজ করবে। এটা কি এই বাংলাদেশ কি এটাই চেয়েছিল? বাংলাদেশের মেধাবী নতুন প্রজন্ম কি এটাই চেয়েছিল বলেন? জোর নিশ্চয়ই করে না, চাপিয়ে দেওয়া নিশ্চয়ই হচ্ছে। না। গতকালকে ঢাকা শহীদ আপনারা যেভাবে করে ঢাকা ধর্মভিত্তিক শহীদ মিনারে রাজনৈতিক দলগুলোকে বর্তমান প্রমোট সরকারের করেছেন, শাসন ব্যবস্থার সমালোচনা করার কারণে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। খালিদ ভাই, যে ধরেন হেফাজত সহ মানে ইসলামিক দলগুলোকে যেভাবে করে আওয়ামী লীগ প্রমোট করেছে, শেখ হাসিনাকে, আপনি কি আছেন খালিদ ভাই? আপনি বোধহয় আউট হয়ে গেছেন। যেভাবে করে শেখ হাসিনা প্রমোট করেছেন এবং তাদের শিক্ষার মান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় উচ্চতর মাদ্রাসা, আপনার কি মনে হয় এটি সরকারের কোনো ভুল সিদ্ধান্ত ছিল? দেখেন, আমরা শিক্ষা যে ধরনের শিক্ষা হোক, এটা ধর্মীয় শিক্ষাকে আমরা উৎসাহিত করেছি। শেখ হাসিনার সময় হচ্ছে আরবিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসা, তারা লক্ষ লক্ষ ছেলেপেলে লেখাপড়া করতো, তাদের কোনো সার্টিফিকেট ছিল না। এই সার্টিফিকেটের ব্যবস্থা করে ওই শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি জানেন বঙ্গবন্ধুর সময় ইসলামিক ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। বঙ্গবন্ধুর সময় মাদ্রাসা শিক্ষা বোর্ড করা হয়েছিল। কেন করা হয়েছিল? যেন ধর্মটার সঠিকভাবে ধর্মটা শিক্ষা লাভ করতে পারে। ধর্ম তো ব্যভিচারের জন্য নয়, ধর্ম তো অন্যকে আক্রমণ করার জন্য নয়। ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, এটা শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে মওদুদিবাদীরা যে সন্ত্রাসকে মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ব্যভিচার করে, এর হাত থেকে রক্ষা করার জন্য ইসলামিক শিক্ষাটা আমাদের প্রয়োজন, প্রকৃত ইসলামিক শিক্ষাটা প্রয়োজন। এই চেষ্টাটাই আমরা করেছিলাম, এই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছিলাম, যে প্রকৃত ইসলামটা যেন সবাই শিখতে পারে, সেই ইসলামী শিক্ষার যেন স্বীকৃতি থাকে, এটা ব্যবস্থা করা হয়েছিল। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক সাবজেক্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি আছে, টোল আছে। কেন এই শিক্ষাগুলো দেওয়া হয়? উচ্চতর শিক্ষাগুলো কেন দেওয়া হয়? যেন একটা মানবিক সমাজ তৈরি হয়, ধর্ম যেন এই সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেখুন, আপনারা রাজনৈতিকভাবে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপি কে বিবেচনা করতেন। এখন দেখা গেল আসলে বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষও নয়, শত্রুও নয়। এই যে বিষয়টি আপনারা কি ধরতে পেরেছিলেন আগে? দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র শত্রু মনে করে যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা 30 লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে নৃত্য করে, যারা মা বোনের সম্ভ্রম হানি করার পরে তাদের অপরাধ স্বীকার, তারা হচ্ছে দেশ বিরোধী। তাদেরকে আমরা শত্রু মনে করি। দেশের স্বাধীনতা যারা স্বীকার করে, যদি শত্রু মনে করেন, আপনারা তো বিএনপিকেও নির্মূল করার চেষ্টা করেছেন। প্রতিপক্ষ থাকতেই পারে। আমরা একটা আদর্শিক রাজনীতি করি। আওয়ামী লীগ সেকুলার পলিটিক্স করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এই চেতনার সঙ্গে যারা যুক্ত হবে, আমরা বারবার বলেছি, এই চেতনা তাদের সাথে বন্ধুত্ব হতে পারে, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের কথার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব হতে পারে, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে না, অসাম্প্রদায়িক বাংলাদেশকে স্বীকার করবে না, তাদের সঙ্গে তো আমাদের বন্ধুত্ব হতে পারে না। জি, কিন্তু মানে ধরেন আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছেন, কন্ট্রাডিকশন না বিষয়গুলো? অসাম্প্রদায়িক মানে কাগজে কলমে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু বাস্তবে তো আমরা দেখলাম গত 15-16 বছরে তারা ইসলামিক ধর্মকে, ইসলামিক রাজনৈতিক চর্চাকে প্রমোট করেছে। যারা আধুনিক চিন্তা চেতনা, তাদেরকে আওয়ামী লীগ সরকার বলি দিয়েছে বলা যেতে পারে। না, ইসলাম যে আধুনিক না, এটা আপনাকে কে বলেছে? না, ইসলামিক আধুনিক আমি সেটা বলি না, কিন্তু না, শুনে, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সৌদি আরবে গিয়েছিলেন, সৌদি আরবের রাজার বাদশার কাছে দেখা করেছিলেন, এবং সৌদি আরবের বাদশা সেই সময় একটা ক্ষুদ্র দেশ, আমাদের প্রধান বঙ্গবন্ধুকে অনেকটা তাচ্ছিল্য করেছিলেন, যে তার সময় নেই, বঙ্গবন্ধু আমি কি চাও তুমি? তিনি বলেছে, আমি কোনো চাইতে আসিনি, ভিক্ষা চাইতে আসিনি। আমার 90% মানুষ মুসলমান, তারা সরাসরি হজ ব্রত পালন করতে পারছে না। এই স্বীকৃতি যদি আপনার কাছে জানতে চাই, আমার দেশের মানুষ সৌদি আরবের, আপনি দোজাহানের বাদশা, আপনার কথায় হজ হয়, এবং আপনি এই অনুমতিটা আমাদের দেন, বাংলাদেশের মুসলমানেরা যেন সরাসরি হজ পালন করতে পারে। কারণ আমাদেরকে আগে মুম্বাই হয়ে আরেক দেশের পরিচয় নিয়ে আমাদের হজে যাইতে হইতো। তার মানে কি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু মুসলমানদের যেন তার পবিত্র হজটা পালন করতে পারে সেই ব্যবস্থা করেছে। আমরা যেন ইসলামটা, এই 90% মানুষ ইসলাম, কেউ প্রতিপক্ষ নয়, এই 90% মানুষের দায়িত্ব হচ্ছে এই বাকি যে 10% মানুষকে আগলে ধরা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের শান্তির নিশ্চিত করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইসলামের যে কল্যাণ এবং শান্তির যে বাণী, সেটা প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে সেই শিক্ষায়
শিক্ষিত করার জন্যই অ্যারাবিক বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে অন্যান্য পদক্ষেপগুলো নিয়েছিলেন। এগুলো তো প্রগতির বিরুদ্ধে ব্যবস্থা নয়। আমাদের মুক্তির হাজার বছরের লালিত যে সংস্কৃতি, এটার বিরুদ্ধে এগুলো আপনাদের জন্য বুমেরাং হয়েছে না। এগুলো বুমেরাং আমরা হয়নি। আপনি বর্তমান যে পরিস্থিতিটাকে আপনি স্থায়ীভাবে কেন দেখছেন? স্থায়ীভাবে দেখার কিছু নেই। এটা একটা ঘটনা প্রবাহ মাত্র। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা আজকে ধীরে ধীরে উপলব্ধি করছে কত বড় ভুল হয়ে গেছে, কত বড় ভুল হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে। এই ভুল যেন বাংলাদেশে স্টাবলিশ না হয়, সেই জন্য আজকে কিন্তু জনমত গড়ে উঠছে। এবং আপনি দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই এই গণবিস্ফোরণ ঘটবে এই দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে।